ডক্টর সাইম ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উন্নয়ন এবং দেশের অর্থনীতিতে এই আমদানি নির্ভর বাণিজ্যের ভূমিকা কি রকম? বর্তমানে বাংলাদেশে এখন পর্যন্ত এবং বাংলাদেশের এসএমই খাত থেকে শুরু করে আমি বলবো যে মধ্যম আয়ের ব্যবসায়ী পর্যন্ত, এবং আমি মনে করবো উচ্চ মধ্যম আয়ের ব্যবসায়ীরাও এখন পর্যন্ত কিন্তু সম্পূর্ণভাবে, বিশেষ করে আমাদের সাপ্লাই চেইনটা কিন্তু একদম সরাসরি কিন্তু আমদানি নির্ভরশীল কিন্তু এখনো রয়েছে। আপনি যদি বাংলাদেশের ইম্পোর্ট ডিপেন্ডেন্সি আপনি দেখেন, আপনি এগ্রেরিয়ান সেক্টর থেকে শুরু করে আপনি ক্যাপিটাল মেশিনারিজ থেকে শুরু করে এবং র মেটেরিয়ালস, অর্থাৎ যে কাঁচামালের যে প্রয়োজনীয়তা হয়, অধিকাংশ কিন্তু আমরা দেখা যায় যে আমরা চায়না থেকে কিন্তু আমরা আমদানি করে থাকি। এমন একটি পরিস্থিতিতে আমাদের বর্তমানে চায়নার সাথে যে বাণিজ্য ঘাটতি প্রতি মাসে রয়েছে, আপনি দেখবেন যে আমরা প্রতি অর্থ বছরে আমরা আমরা কিন্তু দেখতে পারি যে একটি ব্যাপক একটি বাণিজ্য ঘাটতি আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়ার সাথে রয়েছে, আবার একই সাথে আমাদের আমাদের বন্ধু রাষ্ট্র এবং আমাদের ইকোনমিক ইকোনমিক পার্টনার, যেটা আমরা ঐতিহাসিকভাবে আমরা বলে এসেছি, চায়নার সাথে কিন্তু আমাদের ব্যাপক একটি বাণিজ্য ঘাটতি রয়েছে। এখন আমাদের যে মূল জায়গাটা আমি মনে করি আমাদের নজরদারি রাখা উচিত, বিশেষ করে যারা নীতি প্রণয়নকারী যারা রয়েছে, ভবিষ্যতে আমাদের কি করে, যেহেতু আমাদের বর্তমানে চায়নায় একটি আপনার এফটি এর মাধ্যমে একদম সরাসরি প্রায় 8,500 পণ্যের উপরে একদম সরাসরি কিন্তু ডাইরেক্ট মার্কেটের অ্যাক্সেস দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে যদি আমরা বাংলাদেশে যদি তাদের টেকনোলজিক্যাল কিছু সফিস্টিকেশন যদি আমরা বাংলাদেশে আমদানি করে আনতে পারি পণ্যের পাশাপাশি, আমি মনে করি আমাদের ভবিষ্যতে সেমিকন্ডাক্টর খাত থেকে শুরু করে আপনার এগ্রেরিয়ান এবং হাইলি প্রসেস এগ্রেরিয়ান প্রোডাক্ট গুলো, যেগুলো আমরা এখন পর্যন্ত আমদানি নির্ভরশীলতা আমাদের রয়েছে, আমি মনে করি ভবিষ্যতে এটা কমিয়ে আনার একটি সম্ভাবনা ভবিষ্যতে থাকতে পারে। কিন্তু বর্তমানে এটা আমি মনে করি দেশের জন্য ইতিবাচক যে চাইনিজ প্রসপারিটি এবং চাইনিজ যে টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্ট রয়েছে। আমরা কিছুদিন আগে আমরা দেখতে পারলাম যে নতুন একটি কনস্ট্রাকশনের জন্য গ্রিন এনার্জি যে কনস্ট্রাকশন প্রজেক্ট গুলো চায়না বর্তমানে নিচ্ছে, এবং আয়রন ডোমের মতো করে সরাসরি যাতে শব্দ দূষণ থেকে শুরু করে প্রতিবেশীরা যাতে ক্ষয়ক্ষতি না হয়, এটা আমি মনে করি অত্যন্ত ইতিবাচক। এবং তাদের যে প্রযুক্তিগত যে খাতে যে ব্যাপক বিনিয়োগ হয়েছে, সেখান থেকে আমি মনে করি বাংলাদেশ যদি সেই মডেলটা যদি ফলো করতে পারে, যে জেলা পর্যায়ে, থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে যদি আমরা এই এই চাইনিজ ইকোনমিক মডেলের সরাসরি যদি সম্প্রসারণ যদি আমরা বাংলাদেশে আমরা ঘটাতে পারি, আমি মনে করি এখানে বাংলাদেশের ব্যাপকভাবে আমি মনে করি যে দারিদ্রতা বিমোচন করা সম্ভব, ব্যাপকভাবে এখানে কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব, এবং একই সাথে যেটা আমি মনে করি অর্থনীতির যেটা মেরুদণ্ড বাংলাদেশে, এসএমই খাতের সাথে সম্পৃক্ত প্রায় 70-80% ব্যবসায়ীদের আমি মনে করি সরাসরি আরো ক্ষমতায়ন করা যাবে, এবং আরো ব্যাপক মানুষের জন্য এখানে কর্মসংস্থান এবং প্রবৃত্তির একটি ব্যাপক সুযোগ এবং প্রবৃত্তির সুফল তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটি সম্ভাবনা থাকবে। ডক্টর আমির ফয়সাল, এই বছর চীন বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের 50 বছর, এবং চীনের সঙ্গে চায়নার সঙ্গে আমাদের ব্যবসায়িক রিলেশনের যাত্রাটা বহু দিনের এবং এই যাত্রাটা ধীরে ধীরে বাড়ছে। তো আপনি আপনার দৃষ্টিতে চীন বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে যদি একটু কথা বলেন বাণিজ্যের দিক থেকে। পিপিপি অনুযায়ী কিন্তু চীন কিন্তু পৃথিবীর সবথেকে বৃহৎ কিন্তু অর্থনীতি। এমনকি আমাদের আমাদের যে ফোরকাস্টিং যখন আমরা করে দেখি, তখন কিন্তু একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে প্রথম অবস্থান আগামী 20 বছরের মধ্যে থাকবে চায়না, তার পরবর্তী থাকবে ইন্ডিয়া, তার পরবর্তী থাকবে কিন্তু আমেরিকা। তো সেই সেই পরিপ্রেক্ষিতে সেই বাস্তবতা বিবেচনা করে রেখে অবশ্যই আমাদের আমাদের বৃহত্তম দুটি ট্রেডিং পার্টনার, যাদের সাথে বর্তমানে আসলে দুঃখজনকভাবে আমাদের এত বড় একটি বাণিজ্যিক ঘাটতি রয়েছে, সেটা কি করে আসলে সত্যিকার অর্থে নিরসন করা যায়। আমি জানি যে চায়না যে আপনার গেটওয়েটা বর্তমানে খুলে দিয়েছে, ইকোনমিক গেটওয়ে, যে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে প্রায় 8,500 পণ্য, যেটা আমি প্রথমেই আপনাকে বললাম, সেটা অবশ্যই আমি মনে করি ইতিবাচক। কিন্তু বাস্তব কথা হচ্ছে বাংলাদেশে যারা বর্তমান ম্যানুফ্যাকচারার রয়েছে, তাদের নিত্যপণ্য এবং তাদের কাঁচামালের জন্য কিন্তু সরাসরি কিন্তু আমাদের চায়না থেকে আমদানি করে এনেই কিন্তু আবার দেখা যাচ্ছে যে চায়নাতে আমাদের রপ্তানি করতে হচ্ছে। তো এখান থেকে যদি আসলে সত্যিকার অর্থে বেরিয়ে আসতে চাই, আমি মনে করি আপনার চাইনিজ ইউনিভার্সিটি, চাইনিজ রিসার্চিং ল্যাব গুলো যেটা রয়েছে, ওরা যে পরিমাণ বিনিয়োগ রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে করছে, R&D তে করছে, আমাদের সেই বিশ্ববিদ্যালয়গুলো যদি আমরা সঠিকভাবে সেই পরিমাণ টেকনোলজি ট্রান্সফার আমরা করতে পারি। আজকে চায়না কিন্তু বর্তমানে কিন্তু আমেরিকার পাশাপাশি কিন্তু সেমিকন্ডাক্টরের রাজত্ব কায়েম করেছে একদম সরাসরি। আজকে দেখবেন আজকে বিওআইডি কিন্তু আজকে সরাসরি টেসলাকে পর্যন্ত কিন্তু ছাড়িয়ে গিয়েছে। তো চাইনিজ যে ম্যানুফ্যাকচারিং যে সুপ্রিমেসি বর্তমানে রয়েছে, সেটার আমি মনে করি টেকনোলজি ট্রান্সফার যদি বাংলাদেশে আমরা অন্তর্ভুক্ত করতে পারি, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যদি চাইনিজ রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের সাথে সরাসরি সমঝোতা চুক্তির মাধ্যমে যদি টেকনোলজি ট্রান্সফার যদি আসলে বাংলাদেশ সঠিকভাবে যদি প্রসারিত হয়, তাহলে আমি মনে করি ভবিষ্যতে বাংলাদেশে যে আপনার ম্যারিটাইম ইকোনমি থেকে শুরু করে, এগ্রেরিয়ান সেক্টর থেকে শুরু করে, এমনকি ভবিষ্যতে সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে, আমি মনে করি বাংলাদেশের একটি ব্যাপক সম্ভাবনার একটি দরজা, একটি দোয়ার কিন্তু খুলে যেতে পারে। আমার কথা হচ্ছে বাংলাদেশ যেহেতু একটি ইমার্জিং একটি ইকোনমি, বাংলাদেশ যেহেতু একটি ডেভেলপিং একটি ইকোনমি, এখান থেকে যদি আমরা
যে অবস্থায় চায়না আপনার 1980 দশকে ছিল, 1990 দশকে যে অবস্থানে ছিল, সেই ইকোনমিক মডেলটা যদি আমরা রেপ্লিকেশন যদি আমরা বাংলাদেশে আমরা করতে পারি, ওপেন ক্যাপিটালিস্ট মডেলের মাধ্যমে যেটা আসলে সম্প্রসারিত করেছিল, সেটার যদি আমরা অল্পটুকু যদি আমরা আসলে বাংলাদেশে আমরা আমরা বাস্তবায়ন করতে পারি, আমি মনে করি আগামী দিনে বাংলাদেশে এবং চাইনিজ দ্বিপাক্ষিক সম্পর্ক আরো বেগবান হবে, একই সাথে রাজনৈতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে, একই সাথে আমি মনে করি বাণিজ্যিক ভাবে আমরা মনে করি বাংলাদেশও লাভবান হতে পারবে, চায়নাও লাভবান হতে পারবে। ডক্টর আমির ফয়সাল, আমি আবারও আপনার কাছে আসতে চাই, বাংলাদেশের সরকার আমদানি নির্ভর পণ্যের ক্ষেত্রে কি ধরনের নীতি সহায়তা দিতে পারে বলে আপনি মনে করছেন, এবং বিদ্যমান নীতির আলোকে আপনার বিশ্লেষণ যদি আমাদের জানান। বাংলাদেশে এখন একটি অস্বাভাবিক একটি উচ্চ পরিসরে আপনার কমার্শিয়াল লেন্ডিং রেট বর্তমানে কিন্তু, যেটা কঠোর সংকোচনমূলক একটি মুদ্রানীতির একটি সরাসরি একটি প্রতিফলন কিন্তু বাংলাদেশে বর্তমানে ঘটছে। এবং আমি মনে করি যেহেতু বাংলাদেশ সরকার অতীতে ব্যাপক হারে কিন্তু মুদ্রা ছাপিয়ে আপনার ঋণ পরিশোধ বলেন, আপনার আপনার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নামে বলেন, আমরা দেখেছি যে ব্যাপক টাকা ছাপিয়ে কিন্তু এই 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 প্রজেক্টগুলো, এই ঋণগুলো কিন্তু পরিশোধ করা হয়েছে। এমন একটি পরিস্থিতি অবশ্যই আমরা স্বীকৃতি জানাচ্ছি, বাংলাদেশের মুদ্রানীতি যেহেতু সংকোচনমূলক করতে হচ্ছে, টাকার মানটা ডলারের বিপরীতে স্থিতিশীল রাখতে হচ্ছে, তারপরে বলতে হচ্ছে যে বাংলাদেশে যারা অধিকাংশ ব্যবসায়ী যারা রয়েছে, তারা কিন্তু আসলে সত্যিকার অর্থে কিন্তু ব্যবসা সম্প্রসারণ তো দূরের কথা, তারা কিন্তু ঋণ পরিশোধ করতে কিন্তু আসলে সত্যিকার অর্থে হিমশিম করে যাচ্ছে। আপনি যদি ক্যাম্বোডিয়াতে দেখেন, ক্যাম্বোডিয়ার লেন্ডিং রেট মাত্র 0.25%, সুইজারল্যান্ডের প্রায় 0%-এর কাছাকাছি। আজকে জাপান আমরা দেখলাম যে ইতিহাসে বিগত 25 বছরের সর্ববৃহৎ তাদের সুদের হার নির্ধারণ করলো মাত্র 2%। অথচ বাংলাদেশে আমরা 15%, 16% ঋণে নিচে কিন্তু আসলে সুদের হারের নিচে কিন্তু আসলে আমরা ঋণ পাচ্ছি না। তো এমন একটি অস্বাভাবিক বাস্তবতায় বাংলাদেশের অবশ্যই সর্বপ্রথম আমি মনে করি সুদের হার কমিয়ে আনার জন্য, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য যেই জাগতিক যে ব্যবস্থাগুলো সম্ভব নেওয়া, এটা উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি অবৈধ সিন্ডিকেট এবং মজুতদারকারীদের সরাসরি বিরুদ্ধে একটি অবস্থান নেওয়ার পাশাপাশি আমি মনে করি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য যে আইনানুগ যে ব্যবস্থাগুলো গ্রহণ করা, সেটা আমি মনে করি ইতিমধ্যে আমি মনে করি নেওয়া আসা উচিত। তাছাড়া আমরা মূল্যস্ফীতির লাগাম আমরা ধরে রাখতে পারবো না। নিত্য পণ্যের দাম যদি যে হারে বেড়ে যাচ্ছে, এটা আসলে সত্যিকার অর্থে দেশীয় উৎপাদনকারীরাও সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে, একই সাথে কিন্তু ক্রেতারাও কিন্তু সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমার প্রথম প্রস্তাবনা থাকবে যে নীতি প্রণয়নকারী যারা রয়েছে, তারা সর্বপ্রথম মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে, সুদের হার কমিয়ে আনতে হবে। আর বর্তমানে আইনের শাসনের যে আমরা ক্রমবর্ধমান যে অবনতি আমরা দেখতে পাচ্ছি, সরাসরি স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি, এবং বিগত আসলে সত্যিকার অর্থে 54 বছরে যে আইনের শাসনের অবনতি আমরা দেখেছি, এটা কোনো সুষ্ঠু, কোনো সুস্থ, কোনো গণতান্ত্রিক পরিবেশের আসলে মানানসই হতে পারে না। এখানে আমি মনে করি সরকার যদি মনোযোগী হয়, আপনি মব সন্ত্রাস যদি আপনারা দমন করতে না পারি, প্রপার্টি রাইটস এনফোর্সমেন্ট যদি আপনার সংরক্ষণ করতে আমরা না পারি, যদি মানবাধিকার যদি ক্রমবর্ধমান ভাবে যদি লঙ্ঘন করা হয়, ভবিষ্যতে কিন্তু বিনিয়োগ কিন্তু আরো সংকুচিত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এবং বেকারত্ব কিন্তু বৃদ্ধি পাওয়ার কিন্তু আরো ব্যাপক সম্ভাবনা কিন্তু রয়েছে। পাশাপাশি আরেকটু যেটা আপনার কাছে জানতে চাই, যে বিগত কিছুদিন আগেও চীনের একটা বড় ইনভেস্টর বাংলাদেশে এসেছিল, প্রায় 150 ইনভেস্টর এসেছিল, বিনিয়োগ সম্মেলন হয়েছিল, সেখানেও চীনের একটা বড় ইনভেস্টররা বাংলাদেশে এসেছিল। তারা ইনভেস্ট করার জন্য বা বিনিয়োগ করার জন্য পরিবেশ খুঁজছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, দেখেছেন সরজমিনে। এর পাশাপাশি আসলে কোন কোন জায়গাগুলোকে, আপনি যে কথাগুলো বলেছেন, আর আমাদের কোন জায়গাগুলোকে দৃষ্টি দেওয়া উচিত বলে মনে করেন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের জন্য? চাইনিজ ইনভেস্টর যারা এসেছিল, আমি তাদের অনেকের সাথে কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমার সংলাপ হয়েছে, এবং তারা একটা কথা আমাদের বারবার বলেছে যে প্রেজেন্টেশন ইজ ফ্যান্টাস্টিক, প্রতিশ্রুতি সবকিছু ভালো আছে, এবং উচ্চ পর্যায়ে যারা আসলে তাদের যে সদিচ্ছা আছে সেটা আমরা অস্বীকার করছি না। কিন্তু বাস্তব কথা হচ্ছে বাংলাদেশের যে বর্তমানে গ্রাউন্ড রিয়ালিটি রয়েছে, এমনকি আমরা অতীতের যে গ্রাউন্ড রিয়ালিটি আসলে সত্যিকার অর্থে আমরা দেখতে পেয়েছি, আজকে বর্তমানে যে মব সন্ত্রাস হচ্ছে বা বাংলাদেশের ঋণ পরিশোধের যে সক্ষমতাটা রয়েছে, সেটা নিয়ে তারা কিন্তু সরাসরি আশা ব্যক্ত করেছে যে এটার যদি পরিবর্তন যদি না হয়, ভবিষ্যতে কিন্তু আমাদের বিনিয়োগ কিন্তু সরাসরি কিন্তু সংকুচিত হয়ে যেতে পারবে। এবং একটা খাত যেটা আমি মনে করি এখন বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাংলাদেশের সেমিকন্ডাক্টর চাইনিজরা যদি এখানে সরাসরি কয়েকটি ফ্যাক্টরি, যেটা আমরা দেখেছি কয়েকটি ইকোনমিক জোনে যদি আমরা যদি ট্যাক্স ফ্রি জোন বা লো ট্যাক্স লেভি করে যদি আমরা ট্যাক্স কিছু সুবিধা আমরা দিতে পারি, আমি মনে করি এখানে ব্যাপক হারে এখানে ফ্যাক্টরি আসতে পারে। আপনি দেখবেন মার্কিন প্রেসিডেন্টের সাথে কিন্তু চায়নার যে রেসিপ্রোকাল ট্যারিফ ওয়ারের একটি সম্ভাবনা রয়েছে, সেখানে কিন্তু বাংলাদেশ কিন্তু লাভবান হতে পারে এই কারণে, কারণ যে ম্যানুফ্যাকচারিং সেন্টারগুলো এখানে ভিয়েতনামে যাচ্ছে, সেই ম্যানুফ্যাকচারিং হাব ফ্যাক্টরিগুলো কিন্তু বাংলাদেশে কিন্তু আসার কিন্তু একটি সম্ভাবনা কিন্তু রয়েছে, যেখানে আমরা ফ্রি ট্রেড ফেসিলিটি আমরা আমেরিকার সাথে কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা সেই চুক্তি নিয়ে কিন্তু আমরা সরাসরি আমরা কাজ করছি। তো আমি মনে করি এখানে ব্যাপক বাণিজ্যিক সুযোগ রয়েছে, কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি গুলা, যেটা হচ্ছে আপনার আইনের শাসনের অবনতি, আপনার উচ্চ সুদের হার
এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে লাগাম ছাড়া ভাবে যে যে হারে বেড়ে যাচ্ছে, এই তিনটি বিষয় যদি আমরা সঠিকভাবে যদি মনোযোগী না হতে পারি, এই স্বপ্ন কিন্তু স্বপ্নের জায়গায় রয়ে যাবে, আর বিনিয়োগ কিন্তু আরো ব্যাপকভাবে সংকুচিত হয়ে থাকবে এবং বেকারত্বের হাহাকার কিন্তু আরো ব্যাপক হারে কিন্তু বৃদ্ধি পেতে পারবে। তরুণ উদ্যোক্তা হিসেবে এসএমই খাতে অবদান রাখতে চাই, তাদের জন্য দিক নির্দেশনা কি? যারা উদ্যোক্তা রয়েছে, বিশেষ করে তরুণ উদ্যোক্তা রয়েছে, তাদের যদি আমরা স্বল্প সুদের হারে যদি আমরা ঋণ প্রদান করতে পারি, আমার বিশ্বাস যে বাংলাদেশে, এবং আমি মনে করি ইসলামী ইকোনমিক্সের সাথে যে যারা যারা আজকে বর্তমানে যারা সম্পৃক্ত রয়েছে, তারা কিন্তু একটা জিনিস সঠিকভাবে মূল্যায়ন করবে, যা আপনার চাইনিজ ইকোনমিকে কিন্তু আপনার সুদের হার কিন্তু বাংলাদেশের থেকে কিন্তু কম। তো সেখানে কিন্তু আমরা সঠিকভাবে দেখতে পাচ্ছি যে ব্যবসা যে সম্প্রসারিত হয়েছে, সেটার মূল যে কারিগরটা ছিল, সেটা কিন্তু ভিত্তি স্থাপনটা হয়েছে কিন্তু ভূমি সংস্কারের উপরে কেন্দ্র করে। তো বাংলাদেশে প্রপার্টি রাইটসটা এনশিওর করতে পারলে আমি মনে করি উদ্যোক্তারা যারা রয়েছে, যারা একটি সম্ভাবনাময় একটি বাংলাদেশের একটি সম্ভাবনা দেখছে, তাদের জন্য আমি মনে করি সর্বপ্রথম আমি মনে করি যে টেকনিক্যাল যে ফেসিলিটি গুলো আমি মনে করি দেশের জন্য প্রয়োজন, এবং যেই খাতে, যেরকম সেমিকন্ডাক্টর খাত থেকে শুরু করে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, আপনার ফাইবার প্লাস্টিক, মাইক্রোপ্লাস্টিক থেকে ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে ম্যারিটাইম ইকোনমির যে বর্তমানে যে সম্ভাবনা রয়েছে, তারপরে আপনারা দেখবেন যে অবৈধ সিন্ডিকেট থেকে যারা মজুতকারী যারা রয়েছে, তাদের কালো হাত কি করে আমরা এড়িয়ে যে আমরা সরাসরি ক্রেতার হাতে কি করে আমরা পণ্য পৌঁছে দিতে পারি। মূল কথা, উদ্যোক্তারা যদি আপনার সমাধানমুখী হতে পারে যে আমাদের বর্তমানে ক্রাইমের একটা ব্যাপক একটি সমস্যা রয়েছে, ভূমি সংস্কারের ব্যাপক একটি সমস্যা রয়েছে, এটা আধুনিক টেকনোলজি দিয়ে কি করে আমরা সমাধান করতে পারি, সেই দিকে যদি আমরা আমাদের দেশীয় উদ্যোক্তারা যদি মনোযোগী হতে পারে, যে সরাসরি যে আমাদের আমদানি করে এনেই যে ব্যবসা করতে হবে সেটা নয়, কিন্তু দেশের থেকে সরাসরি কি করে একটা সাপ্লাই চেইন, একটা একটি ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড সাপ্লাই চেইন কি করে নির্মাণ করা যায়, যাতে আমাদের ব্যবসায়ীরা সরাসরি আন্তর্জাতিক এবং দেশীয় যে সমস্যাগুলো আছে সেগুলোর সমাধানমুখী একটি প্রকল্প হাতে নিতে পারে, তাহলে আমি মনে করি বাজারের চাহিদাটাও থাকবে, আবার একই সাথে একটি সমস্যার সমাধানও হবে, আবার একই সাথে ব্যবসাটা সাফল্যের দিকে আমি মনে করি এগিয়ে যেতে পারবে।